ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ডাল শস্য ও তৈলবীজ চাষের ক্ষেত্রে অনুখাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে। কথা বলার জন্য আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর সুব্রত মণ্ডলকে। নমস্কার। নমস্কার। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে অনুখাদ্য কি? গাছের জীবনচক্র সম্পূর্ণ করার জন্য 16টা খাদ্য উপাদান খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। তো এই 16টা খাদ্য উপাদান ছাড়াও অবশ্য আরও দুটো আছে, আরও কয়েকটা আছে। তার মধ্যে যেমন ডাল শস্যের ক্ষেত্রে কোবাল্ট বলে যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। সিলিকন বা ধানের জন্য এরকম কিছু কিছু আরও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তো তাহলেও এই যে 16টা খাদ্য উপাদান গাছের খুব প্রয়োজনীয় আছে, তার মধ্যে 7টি খাদ্য উপাদান আছে, যে 7টি খাদ্য উপাদান গাছের দরকার খুবই, কিন্তু দরকার খুব কম পরিমাণে, অর্থাৎ অনুপরিমাণ দরকার, যার জন্য অনুখাদ্য বলছে। এই খাদ্য উপাদানগুলিকে বলছে আমরা সাধারণতভাবে অনুখাদ্য। সেগুলি কি কি সেটা আমাদের আগে জেনে নেওয়া দরকার। সেগুলো হচ্ছে ধরুন জিঙ্ক, বোরন, মলিবডেনাম, তারপর কপার, ম্যাঙ্গানিজ, তামা আর ক্লোরিন। আচ্ছা, এই 7টি খাদ্য উপাদানকে গাছের আমরা সাধারণতভাবে অনুখাদ্য বলি। অতি প্রয়োজনীয় খাদ্য, কিন্তু খুব কম পরিমাণে দরকার। আচ্ছা, এবারে জানতে চাইবো যে সাধারণ খাদ্য এবং অনুখাদ্যের মধ্যে পার্থক্য কি তাহলে? হ্যাঁ, সাধারণ খাদ্য বলতে সাধারণ খাদ্য উপাদান ওই যে বললাম 16টা খাদ্য উপাদানের কথা, তার মধ্যে 9টা খাদ্য উপাদান আছে যেগুলো সাধারণ খাদ্য উপাদানের মধ্যে আসছে। 9টার মধ্যে আবার 3টে আছে যেগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই, সেগুলোকে আমরা ধরছি না। বাকি যে 6টা, সেগুলো আমাদের অধিক প্রয়োজনীয় খাদ্য, সেগুলো আমরা বেশি পরিমাণে গাছকে দিই এবং গাছ বেশি পরিমাণে খায়। সেগুলো আমাদের যেমন ভাত, ডাল, তরকারি এরকম আর কি, সেই বেশি পরিমাণে ওই খাবারগুলো ওরা খায়, খাদ্য উপাদানগুলো। এখন ওই খাদ্য উপাদানগুলো যদি একটু দেওয়া মাটিতে কম বেশি হয়, তার জন্য ফলনে কিন্তু খুব বিশেষ হেল্পের হয় না। কিন্তু অনুখাদ্যের বেলায় কিন্তু সামান্য পরিমাণ খাদ্য যদি একটু এদিক ওদিক হয়, একটু বেশি হয়ে যায়, তাহলেই কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। পুনরায় গাছের আবার অন্য বিষক্রিয়াজনিত যে লক্ষণ সে সমস্ত দেখা যাবে এবং ফলনেও কম খাবে। অর্থাৎ অনুখাদ্যের ব্যাপারটা হচ্ছে ওই তরকারিতে যেমন নুনের মতো ব্যাপার, নুন যেমন তরকারিতে প্রয়োজন, অনুখাদ্যও কিন্তু গাছের ক্ষেত্রে সেরকম প্রয়োজন। অর্থাৎ ঠিক ততটুকুই নুন দরকার যতটুকু তরকারিতে দরকার। আর যদি বেশি হয়ে যায় তাহলে তরকারি ফেলা যাবে। এক্ষেত্রেও ঠিক তাই, অনুখাদ্যের ক্ষেত্রেও যদি খাবারটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, আগে কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে এই যে অনুখাদ্য বিষয়ে চিন্তা ভাবনা, সেটা কিন্তু খুব একটা দেখা যেত না, অথচ আজকের দিনে একেবারে প্রায় আবশ্যিক আপনি বলছেন, সেটা কেন? হ্যাঁ, এটা একটা ব্যাপার। সেটা হচ্ছে যে দেখুন, সেই কবে থেকে কৃষিকার্য শুরু হয়েছে, তো তখন আমরা কৃষিকার্যের সম্বন্ধে চাষি ভাইদের কাছে এই যে সার প্রয়োগ, খাদ্য উপাদান, এই সমস্ত ব্যাপার ছিল না, মাথায় আনার দরকার ছিল না। কারণ প্রকৃতিতে যা ছিল তাতেই যথেষ্ট হচ্ছিল এবং বছরে একবার করে সেখানে চাষ হতো এবং তাতেই আমাদের যা জনসংখ্যা ছিল সেই চাষের উপর ভিত্তি করে তারা খাওয়া দাওয়া করতো। কিন্তু বর্তমানে জনসংখ্যা বিস্ফোরণের জন্য আজকে যে চাষের জমি তো বাড়েনি, এই চাষের জমিতেই আজকে আমাকে উচ্চ ফলনশীল ফসল ফলাতে হচ্ছে। অর্থাৎ যেগুলো উচ্চ ফলনশীল ফসল, তারা বেশি পরিমাণে খাবার এবং তার সঙ্গে অনুখাদ্য মাটি থেকে তুলে নিচ্ছে। আচ্ছা, বছরে দুবারের জায়গায় 3বার নিতে হচ্ছে। অর্থাৎ বেশি বার মাটি থেকে খাদ্য উপাদান তার সঙ্গে অনুখাদ্য গাছে তুলে নিচ্ছে। এই রকম করে বারবার বেশি পরিমাণে, অত্যধিক পরিমাণে বারবার তুলতে মাটিতে আজকে অনুখাদ্যের অভাব দেখা দিচ্ছে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, ব্যাংক থেকে আমরা তুলেই নিয়েছি কিন্তু ব্যাংকে জমা দিইনি। এক্ষেত্রে ওটাই হয়ে গেছে, তুলেই নিয়ে গেছি, ঘাটতি দেখা দিচ্ছে। অনুখাদ্য সম্বন্ধে আইডিয়া ছিল না, ধারণা ভাবিনি, সেইগুলো খুব একটা জমা করিনি, সেই জন্য সেগুলো আজকে ঘাটতি দেখা যাচ্ছে। এছাড়া আরও কারণ আছে, যেমন ধরুন আগে একবার চাষ হতো, সেখানে আপনার শুধুমাত্র ধান চাষই হতো, সেখানে গোবর সার যেটুকু পাওয়া যেত সেটুকু প্রয়োগ করা হতো, বা জৈব সার বলতে আমি জৈব সারের কথা বলছি। বর্তমানে এই গোবর সারেরও একটা ঘাটতি দেখা যাচ্ছে, কারণ গোবর একটা জ্বালানির একটা অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে কি হচ্ছে যে মাটিতে জৈব সারের দেওয়ার পরিমাণটা অনেক কমে গেছে, যার জন্য
মাটির মধ্যে অনুখাদ্যের অভাবটা আরও বেশি করে দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এইগুলো কতকগুলো কারণ, এবং বিভিন্নভাবে এই যে আগে যেমন এখন অনেক যৌগিক সার এসেছে, সেই যৌগিক সারগুলো আসার ফলে কি হয়েছে, ওর থেকে অনুখাদ্য বা অন্যান্য যেগুলো অতি প্রয়োজনীয় খাদ্য সেইগুলো বাদ চলে যাচ্ছে, যে সেই জৈবিক সারে সেগুলো মানে ঘাটতি দিয়ে যাচ্ছে। আগে অন্যান্য সারের সঙ্গেও কিছুটা করে অনুখাদ্য মাটিতে যেত, কিন্তু সেটা এখন আর যাচ্ছে না। আচ্ছা, এইসব কারণেই কিন্তু আজকে অনুখাদ্যের নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন এসেছে। করতে হচ্ছে। আচ্ছা, এবারে জানতে চাইবো যে অনুখাদ্যের যে প্রয়োজন আছে জমিতে সেটা বুঝবেন কিভাবে একজন কৃষক বন্ধু? হ্যাঁ, এই দেখুন, যে কোনো খাদ্য উপাদানের প্রয়োজনীয়তা মাটিতে যদি বুঝতে হয় তাহলে আমাকে মাটি পরীক্ষা করতে হবে। তো মাটি পরীক্ষাতে আমাদের সাধারণভাবে যে সমস্ত বিভিন্ন জায়গায় যে মাটি পরীক্ষাগার আছে, সেখানে যেগুলো সাধারণ পরীক্ষা অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বা পিএইচ, এ কটাই মাত্র পরীক্ষা করা বা টেস্ট করার ব্যবস্থা আছে। তো অনুখাদ্য পরীক্ষা করার ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে খুব বেশি জায়গায় নেই। যেমন ধরুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বা নিমপিটে যে রামকৃষ্ণ মিশন আশ্রম আছে সেখানে আছে। এরকম করে হাতে গুনতি মানে কয়েকটি জায়গায়, কিন্তু কতজন চাষি আছে, তাদের কতজনের মাটি পরীক্ষা করতে হবে, এবং সেটা একটু ব্যয়বহুলও বটে, মানে অনুখাদ্যের পরীক্ষাটা। তবে অবশ্য বর্তমানে কিছু কিছু প্রাইভেট কোম্পানি যারা কৃষির সঙ্গে জড়িত, যারা যেমন ধরুন কিছু ট্রাক্টর বিক্রি করে, কিছু কোম্পানি আছে যারা ওষুধ সার বিক্রি করে, তারাও এখন কিছু কিছু অঞ্চলভিত্তিক পরীক্ষাগার, মাটি পরীক্ষাগার তৈরি করেছে। সেখানে তারা অনুখাদ্য ব্যবহার মানে পরীক্ষা করে দিচ্ছে পয়সার বিনিময়ে। সেগুলো পরে যোগাযোগ করলে আমাদের জানা যায়, সেগুলো বলে দেওয়া যাবে। তো মাটি পরীক্ষা করে আমাকে জানতে হবে, কিন্তু সেক্ষেত্রে সবসময় যদি সম্ভব না হয় তাহলে যেটা হচ্ছে সহজ উপায়, সেটা হচ্ছে লক্ষণ দেখে। অর্থাৎ অনুখাদ্যটার ঘাটতি হওয়ার ফলে কোন ফসলে কি লক্ষণ হচ্ছে, বিশেষ করে যেমন আমরা আজকে ডাল শস্য তৈলবীজে বলছি, একটা অনুখাদ্য ডাল শস্যের একরকম লক্ষণ, তৈলবীজে একরকম লক্ষণ। আচ্ছা, সব অনুখাদ্যগুলোর আবার ডাল শস্যের জন্য যেগুলো দরকার খুব বেশি, তৈলবীজের জন্য হয়তো সেগুলো খুব বেশি দরকার না হতে পারে। তো এই রকম লক্ষণ দেখে আমি দেখলাম গত বছর আমার এইটা হচ্ছিল, এটা আমি যদি জানতে পারি তাহলে শিওর হলাম যে এবছর আমার কোন অনুখাদ্যটা প্রয়োগ করতে হবে, প্রয়োজন আছে। আচ্ছা, আচ্ছা, এবারে আমরা জানতে চাইবো যে ডাল শস্যের ক্ষেত্রে কোন কোন অনুখাদ্যের প্রয়োজন এবং কেন? হ্যাঁ, ডাল শস্যের ক্ষেত্রে দেখুন, আমাদের প্রথমেই ভাবতে হবে ডাল শস্যের আমাদের যেটা আমরা নিই গাছ থেকে, যে অংশটা আমাদের দরকার সেটা হচ্ছে ডালের ওই সুঁটির মধ্যে যে দানা, সেই ডাল, সেটাই আমাদের দরকার। তাহলে এখন দেখতে হবে যে ডাল শস্যের ওই সুঁটির যে উৎপাদন ঠিকঠাক যাতে থাকে, ব্যাহত না হয়, সেটা করতে গেলে কী কী লাগছে। সেখানে দেখতে হবে আমাকে যে শিকড় আছে, সেই শিকড়ে যে রাইজোবিয়াম গুটি তৈরি করে, সেই গুটিটা যেন সঠিকভাবে হয়, রাইজোবিয়ামের যেন ঠিকঠাক থাকে, উপরে ফুল যেন বেশি হয়, ডালপালা বেশি হয়, এবং সুঁটি যেন বেশি ধরে, এবং বীজ যেন পুষ্ট হয়, এই ব্যাপারগুলো দেখতে হবে। এইগুলো দেখতে গেলে আমাদের দেখা যাচ্ছে ডাল শস্যের ক্ষেত্রে বিশেষ করে জিঙ্ক, বোরন, মলিবডেনাম, এই তিনটে খুব বিশেষভাবে আমাদের ডাল শস্যের ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে। যেমন কপারের খুব বিশেষ আমরা এখনো পর্যন্ত মানে দেখতে পাইনি, পরিলক্ষিত হয়নি। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কিছু কিছু দেখা যায়, আর লোহার ক্ষেত্রেও কিছু কিছু আয়রনের দেখা যায়, কিন্তু সেগুলো আয়রনের যেমন যে ঘাটতি বা এটা কিন্তু আমাদের এই লাল মাটি অঞ্চলে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া বা এসব যেগুলো মাটিগুলো অম্ল, সেখানে কিন্তু আয়রনের কোনো ঘাটতি দেখা যাবে না, বরঞ্চ টক্সিসিটি অনেক সময় আসে, কিন্তু যেখানে উচ্চ পিএইচ মানে অম্লতা কম, সেখানে খাড় মাটি যেখানে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আয়রনের দরকার পড়ছে। আচ্ছা, তো এই যে ধরুন বিভিন্ন অনুখাদ্যের প্রয়োজন ডাল শস্যের ক্ষেত্রে, তার যে প্রয়োজনীয়তা সেটা কিভাবে চিহ্নিত করবেন? এই যে ডাল শস্যের ক্ষেত্রে যেমন ধরুন যদি জিঙ্ক আমরা দেখি, যে দেখা যাচ্ছে যে সিম গাছে বা ধরুন বরবটি গাছে বা মটরশুঁটি গাছে, এদের ক্ষেত্রে দেখা যায় যে ওই জিঙ্কের অভাব যদি হয় তাহলে পাতার আপনার মোটা হবে এবং পাতাটা ভঙ্গুর হবে, ভেঙে যাবে। আচ্ছা, এইটা আমরা খুব বেশি করে দেখতে পাই অড়হর গাছে,
এখন যেমন হয়েছে মুসুরেও এটা হয়, পাতাটা খুব শক্ত মোটা মতো হয়ে যায় এবং হাত দিলে ভেঙে যায়। আবার যেগুলো কলাই, গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মকালে যে কলাই চাষ হয়, মুগ চাষ হয়, তাদের ক্ষেত্রে কি হয়, পাতাটা এই কিনারাটা উপর দিকে বেঁকে যায়, দিয়ে ঠিক কাপের মতো দেখতে হয়। আচ্ছা, যার ফলে পাতার ফুল ঝরে যায় এবং ফুল ঝরে গেলে যা হবে, ফলনের ঘাটতি হবে। এটা কিন্তু জিঙ্কের জন্য হয়। আচ্ছা, আবার বোরনের জন্য কি হয় না, বোরনের জন্য হচ্ছে যে উপরের যে পাতা ডগাতে যে পাতাগুলো, সেইগুলো ঠিকমতো বৃদ্ধি হয় না, এবং সেইটা বৃদ্ধি না হওয়ার পরে কি হয়, যে ফুলটা আসছে সেই ফুলটা আবার পুরোটাই সবগুলো সুটিতে পরিণত হয় না, ওইখানে শুকিয়ে যায়। এটা বোরনের অভাবে কিন্তু এই লক্ষণটা পরিলক্ষিত হয়, এটা আমরা দেখতে পাই। এটা ডাল শস্যের দেখা যায়। আর মলিবডেনামের ক্ষেত্রে যেখানে দেখা যায় কি, মলিবডেনামটা জেনারেলি আবার কি হয়, রাইজোবিয়ামের বৃদ্ধি করতেও সাহায্য করে, অর্থাৎ শিকড়েও খানিকটা বৃদ্ধি করতে সাহায্য করে, এবং শিকড়ের মধ্যে গুটি তৈরি হয়, সেই গুটির মধ্যে যে রাইজোবিয়াম তারা বাতাসে নাইট্রোজেন শোষণ করে, এই প্রক্রিয়াটা করতে সাহায্য করে মলিবডেনাম। আচ্ছা, যদি তবেই কিন্তু গাছটা, যে কোনো শুটি জাতীয় গাছে, যে কোনো ডাল শস্যের গাছে এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য মলিবডেনাম একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাল শস্যের উৎপাদনের ক্ষেত্রে। আচ্ছা, এবারে তৈলবীজ চাষের ক্ষেত্রে কোন কোন অনুখাদ্যের প্রয়োজন এবং কেন, সেটা একটু জানবো। তৈলবীজের ক্ষেত্রে যেমন ধরুন জিঙ্কের একটা প্রয়োজন আছে, কারণ দেখা যায় সর্ষে গাছে, সর্ষেতে দেখেছি, বা চীনাবাদাম, এটাও তৈলবীজ, সর্ষে, চীনাবাদাম, এই সমস্ত তৈলবীজে আপনার যেমন জিঙ্কের অভাবে কি হয় না, ওই বেঁটে গাছ হয়, আর পাতা ওই কাণ্ডের পর্বমধ্য ছোট হয়ে যায়, খাড়া শক্ত কাণ্ড, বেঁটে গাছ, যার ফলে সেই ঝাড়ুর মতো হয়, একটা ঝাঁটা বা ঝাড়ু যেরকম দেখতে হয়, গাছটা ঠিক সেরকম দেখতে হয়ে যায় জিঙ্কের অভাবে, দিয়ে আপনার ফলন কমে যায়। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি না, বীজটা কোঁচকানো হয়ে যায়, মানেই হচ্ছে তার মধ্যে তেলের পরিমাণ কমে যাবে, অর্থাৎ ফলনও কমে যাবে। এটা জিঙ্কের ব্যাপারটাতে এই তৈলবীজে এটা আসে। আচ্ছা, আবার আপনার বোরনটাও খুব দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ছুটি হয়েছে কিন্তু ভিতরে বীজ নেই, আচ্ছা, বা বীজটা হলেও পুষ্ট নয়। এইটা মূল কারণ কিন্তু হচ্ছে বোরন। এটা আরও আগে দেখা যায়, যখন পাতাগুলো অনেক সময় কিছু কিছু গাছের, সর্ষে গাছে বিশেষ করে আপনার কাস্তের মতো আকৃতি ধারণ করে, এটা হচ্ছে বোরনের জন্য হয়। আবার মলিবডেনামের ফলে কি হয় না, মলিবডেনামের ফলে ওই পাতার সাইড ধরে ধরে একটা বাদামি রঙের একটা আস্তরণ পড়ে, ছাপ পড়ে, সেই বাদামিটা পরে কালো হয়ে গিয়ে শুকিয়ে যায়, এটা হচ্ছে মলিবডেনামের লক্ষণ। এটা যদি, এবার মলিবডেনাম হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ মানে আপনার অনুখাদ্য তৈলবীজের ক্ষেত্রে, যে কিনা তৈলবীজের মধ্যে বিভিন্ন উৎসেচকের কাজকে ত্বরান্বিত করে। উৎসেচক যেগুলো কাজগুলো তেল তৈরি করতে সাহায্য করে, তাদেরকে ও গতিশীল করে, এটা হচ্ছে মলিবডেনাম। প্রত্যেকটা অনুখাদ্যেরই একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে তৈলবীজ এবং ডাল শস্যের ক্ষেত্রে। তো এই অনুখাদ্যের ক্ষেত্রে সেটা এই মলিবডেনামের কাজটাও সেরকম আছে, এবং কিছুটা ম্যাঙ্গানিজের অভাবে কি হয়, ফ্যাকাসে হয়ে যায়, এবং সালোক সংশ্লেষ মানে ক্লোরোফিল গঠন, যেটা পাতার খাদ্য রান্নাঘর, সেটা ঠিকঠাক গঠন হয় না। সেইটা যদি ম্যাঙ্গানিজ যদি না থাকে, সেটা ঠিকঠাক গঠন হবে না, নাইট্রোজেন থাকলেও ওটা ঠিকঠাক গঠন হবে না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে আপনার কাছে জেনেছি ডাল শস্য এবং তৈলবীজ চাষের ক্ষেত্রে অনুখাদ্যের প্রয়োজনীয়তা, এবং অনুখাদ্যের প্রয়োজন ঠিক কখন সেটাকে চিহ্নিতকরণের উপায়ও আপনার কাছ থেকে আমরা খুব সহজে জেনেছি। এবং আপনারা যারা শুনলেন আমাদের আজকের এই আলোচনা, আমরা আশা করব আপনাদের আগামী দিনের এই চাষের ক্ষেত্রে অবশ্যই আমাদের আজকের আলোচনা সহায়ক হবে। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। আমরা এখন দাঁড়িয়ে আছি বোলপুর ব্লকের বাহিরি গ্রামে।
কথা বলবো এখানকার একজন প্রগতিশীল কৃষক শ্রী অচিন্ত রায় মহাশয়ের সঙ্গে। নমস্কার দাদা। আমরা এখানে দেখতে পাচ্ছি বিরাট এলাকা জুড়ে প্রচুর ফসল এবং তার সঙ্গে সঙ্গে ফুলের চাষ আপনি করেছেন। তো এই ফুল চাষ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, আপনি হঠাৎ এই ফুল চাষের দিকে আপনার হঠাৎ আপনি কেন করলেন শুরু ফুল চাষ, এবং কি কি ধরনের ফুল চাষ এখানে হচ্ছে এই ব্যাপারে যদি বলেন। ফুল চাষ যেটুকু আছে এখানে আমি বাণিজ্যিক ভিত্তিক করিনি। আচ্ছা। এটা আমার এই এলাকাটা সৌন্দর্য বৃদ্ধির জন্য করেছি। এটা খানিকটা নেশা বলতে পারে। আর এটা বাণিজ্যিক ভিত্তিতে করার মতো ইনফ্রাস্ট্রাকচার এখনো খাড়া করতে পারিনি। এটা পরবর্তীতে আমার টার্গেট আছে করব। আচ্ছা। তো যাক, এখন ছোটোখাটোর উপরে সৌন্দর্য বৃদ্ধিও হচ্ছে, আর আমার একটা অভিজ্ঞতা সঞ্চয় করে আমি পরবর্তী বাণিজ্যিকভাবে যাতে করতে পারেন তার জন্য একটা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর গোলাপ ফুল, ওদিকে চন্দ্রমল্লিকাও দেখছিলাম। আর কি কি ফুল আপনি এখানে চাষ করছেন? এখানে আছে কিছু গাঁদা আছে, সিজন ফ্লাওয়ার হিসেবে সালভিয়াটা আছে। আচ্ছা। এই টুকটাক আছে, বেশি কিছু নেই। আচ্ছা। তো এই ফুল যে আপনি চাষ করছেন, আপনি বলছেন ঠিকই যে বাণিজ্যিক ভিত্তিতে হচ্ছে না, কিন্তু এই ফুলগুলো কি হয় তারপরে আপনি কিছু কোথাও কি পাঠানো হয় কিছুটা অন্তত যদি লাভ হয়? অকেশনালি মরশুম, বিয়ের মরশুমে আসে, সেগুলো তখন দিই। আচ্ছা। তবে মেনলি আমার এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আছে। তবে এবছর বাণিজ্যিক ভিত্তিক খানিকটা টিউব রোজ বা রজনীগন্ধাটা করব। আচ্ছা। তার জন্য আমি সোর্স পেয়েছি ওই টিউবটার জন্য, এই সামারে আমি করব। আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি যে বিশাল একটা দিঘি রয়েছে, এখানে মাছের চাষ নিশ্চয়ই করা হয়। কি মাছ করছেন এখানে? শুধু রুই, কাতলা, মৃগেল এই জাতীয় মাছ, আমাদের দেশি মাছটাই আছে। আচ্ছা। আর এই মাছ চাষটা কি আপনি নিশ্চয়ই বাণিজ্যিক ভিত্তিতে করছেন? সেটা কিভাবে, কোথায় আপনারা পাঠাচ্ছেন? আমরা স্থানীয় বাজারে বা বোলপুর বাজারে এটা পাঠাই, এবং মাছ চাষে মুনাফার দিকটাও খুব একটা খারাপ না। আচ্ছা। আচ্ছা। আর কি কি আপনি এখানে করছেন চাষ? এখানে আমার আছে সবজি চাষ আছে। কি সবজি লাগানো হয়েছে? এখানে আমার এখন সামারের প্রস্তুতি চলছে। ঝিঙে, ঢ্যাঁড়স, কুমড়ো এগুলো লাগিয়েছি, পুঁই এই চলছে। আর শেষ হয়ে গেছে ফুলকপি। আচ্ছা। সবজি হিসেবে। আর সবজিগুলো কোথায় পাঠানো হচ্ছে? এই লোকাল মার্কেটে, স্থানীয় মার্কেটে। আচ্ছা। এখানে মুরগির চাষও বোধহয় হয়, এখানে দেখতে পাচ্ছি সামনে। এই সমস্ত কিছু আপনি একাই দেখাশোনা করছেন না, আপনার সঙ্গে আর কারা কারা আছেন? না, আমি একা দেখাশোনা করি। আচ্ছা। আর আমার লোক আছে, তাদের ইনস্ট্রাকশন দিয়ে কাজটা করা যায়। আচ্ছা। এখানে লক্ষ্য করছি শস্যের ক্ষেতও রয়েছে, আরও অনেক রকম হয়তো মাঠজাত ফসল আপনি উৎপাদন করছেন। কি কি করছেন এখানে? মাঠজাত ফসল বলতে আছে সর্ষে, আলু, তারপরে মুসুর, ছোলা এই আছে। আচ্ছা। তো এই যে এগুলো আপনি যে চাষ করছেন, এর জন্য কি আপনি বিশেষ কোনো ব্যবস্থা কিছু নিয়েছেন যাতে এর ফলন বেশি হয়? হ্যাঁ, বিশেষ ব্যবস্থা বলতে আমি এখানে সবসময় সবুজ সার বা আদার অর্গ্যানিক ম্যানিউর যেটা বলছে জৈব সারের উপর নজর রেখেছি। যার জন্য আমি প্রতি বছরই ধনচের চাষ করি, এবং যতটা পারি কম্পোস্ট সার আমি ব্যবহার করছি, এবং তাতে আমি লাভ হচ্ছে, আপনার রেজাল্টও পাচ্ছি। তো অন্যান্য জমিগুলোর কাছে এখানে যা এই জমিগুলো আছে, তা আমার ফসলের রেট অনেক ভালো, এবং জৈব সার ব্যবহারের ফলে আমি খুব ভালো রেজাল্টটা পাচ্ছি। আচ্ছা। আর আপনি কোনো বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি কিছু ব্যবহার করছেন? বৈজ্ঞানিক পদ্ধতি মাঠজাত ফসলের ক্ষেত্রে বিশেষ কিছু করার নেই, এমনি গ্রাম্য পদ্ধতিতেই করছি, আমাদের চালু পদ্ধতিতেই করছি। তা ওরই মধ্যে যতটা পারা যায় ওই বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তারা যেরকম বলেন। আর কিরকম ফলন হচ্ছে আপনার এখানে? গড় ফলন ঠিকই আছে। আর এখান থেকে আপনার লাভ? লোকসান হয় এটা বলা যাবে না, লাভ সবসময় কাগজ কলমে লাভ হয়, কিন্তু এস্টাবলিশমেন্ট কস্ট সে তো নিশ্চয়ই, সেগুলো তো আছে। আপনার এখানে কতজন আছেন কাজ করছেন যারা? কাজ করছে এখানে 3 জন। আচ্ছা। কিন্তু টাইম টু টাইম লোক আপনাকে বাড়াতে হচ্ছে, বিশেষ করে চাষের সময়। আর আপনি কোথা থেকে এদেরকে, আপনার লোকাল গ্রামের মানুষ সবাই আসছেন? অনেক ধন্যবাদ অচিন্তবাবু, আপনার সঙ্গে কথা বলে। খুব সুন্দর একটা এলাকা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ফুল, ফল,
ফসল সব কিছু চাষ হচ্ছে এবং অচিন্ত্যবাবু গ্রামের কিছু মানুষকে নিয়ে এই কাজে এগিয়ে চলেছেন। আশা রাখবো উনি আরও অনেক উন্নতি করবেন। দ্য ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং পল্লী শিক্ষা ভবন বিশ্বভারতীর সহযোগিতায় বিশ্বভারতীর শ্রেণীকেতনে ফার্টিলাইজার ওরিয়েন্টেশন কোর্স আয়োজিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল সতীশ চন্দর। মূলত ছাত্রছাত্রী এবং অধ্যাপক ও গবেষকদের পরিবর্তিত ব্যবস্থায় সার প্রয়োগ বিধি সম্বন্ধে অবহিত করার জন্যই এই উদ্যোগ। এই উদ্যোগ সম্বন্ধে পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক পার্থসারথী মুন্সি আমাদের জানান, ফার্টিলাইজার ওরিয়েন্টেশন কোর্স যেটা, এটা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নিউ দিল্লির হেড অফিস আর কলকাতা অফিস, এরা আমাদের এখানে পল্লী শিক্ষা ভবনের যে ছাত্র আছেন, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি, সবাইকে ইনভলভ করে আমাদের যে বর্তমান পরিস্থিতি ফার্টিলাইজারের, যেমন আগে যেমন ছিল যেভাবে চলতো, এখন তো অনেক কিছু দিন পাল্টিয়েছে গ্লোবালাইজেশনের পরে বলুন, এবং এই যে কি হবে, কি প্রেজেন্ট স্ট্যাটাস কি, ছাত্রদের জানা দরকার, ফ্যাকাল্টিদের জানা দরকার, এবং তার প্রোগ্রামটা কি। যেমন সাবসিডি, ইন্ডাস্ট্রি যেমন সাফার করছে, যেটা গতকালে যে ডিজি যে ডেলিভারেশন দিলেন, যে সাবসিডি একটা সমস্যা। আবার আরেক দিক দিয়ে ফার্টিলাইজার আমাদের যে পুয়ার মার্জিনাল ফার্মার, স্মল ফার্মার, তারাও কিন্তু সাবসিডি ছাড়া চলবে না। যেমন ধরুন, এটা পার্টিকুলারলি খুবই প্রযোজ্য হচ্ছে আমাদের ইস্টার্ন রিজিয়নের যে চাষি, তারা অনেক গরিব। নর্থার্ন সাইড, ওয়েস্টার্ন সাইড তারা স্মল ফার্মার্স, তারা লার্জ ফার্মার্স, তারা কিছুটা অ্যাফোর্ড করতে পারে। কিন্তু ইন্ডাস্ট্রি বলছে যে আমরা এই সাবসিডি মার্জিনাল ফার্মার, স্মল ফার্মার পেতে পারে ডাইরেক্টলি, নট থ্রু দ্য ইন্ডাস্ট্রি। তাতে হবে কি, আমাদের ইন্ডাস্ট্রিগুলো সাফার করছে এবং তারা ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশান করতে পারে না। এখন তারা ভালো কন্ডিশানে আছে। এই যে রিসেন্ট টপিকস, এইটা নিয়েই আমাদের ছাত্রদের সাথে, ফ্যাকাল্টির সাথে আলোচনা করে, এবং তারা যাতে অ্যাওয়্যার হতে পারে, জ্ঞাতব্য থাকে, ভবিষ্যৎ জীবনে তারাই তো আমাদের এগ্রিকালচারকে নিয়ে যাবে। সেই কারণে আমাদের এই ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে এই প্রথম ছাত্রদের নিয়ে ওরা এই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তাধারা, উনিই প্রথম এই আজকে যে আমরা চিন্তাধারাগুলো নিয়ে কাজ করছি, রবীন্দ্রনাথ ঠাকুর কবে বলে গেছেন সেগুলো, সেই উদ্দেশ্যে এরা করছেন। আমাদের ছাত্ররাও গতকালে যে আমরা দেখেছি, আমাদের ছাত্ররা, মাস্টারমশাইরা খুব সুন্দর ইন্টারঅ্যাক্ট করেছেন এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন ওরা তুলেছেন, কোয়ারিজ ছিল। এবার যারা রিসোর্স পার্সন হিসাবে যারা এসছেন, তারা সব এমিনেন্ট লোক, ইন্ডাস্ট্রি বলুন, ফ্যাকাল্টি বলুন। এবং আমার মনে হয় যে এই যে দুদিনের যে কর্মশালা বলুন বা ট্রেনিং প্রোগ্রাম বলুন, আমাদের খুবই সাফল্যভাবে সমাপ্ত হবে। এবং আরেকটা জিনিস আমি এটা বলতে চাই, আমাদের ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, ওরা আমাদের এখানে করে এত আনন্দিত এবং এত স্যাটিসফাইড হয়েছেন যে ভবিষ্যতে আরেকটা ন্যাশনাল সেমিনার ওরা করবেন খুব শর্ট টাইমের মধ্যে। সেটা হচ্ছে আমাদের তাতে ফ্যাকাল্টি মেম্বার্সরাও থাকবেন এবং এটা আরও বিশদভাবে আলোচনা হবে। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে সয়েল হেলথ। সয়েল হেলথ হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের এগ্রিকালচারের যদি যে প্রোডাকশান বলুন, তাতে হচ্ছে ফার্টিলাইজারের কন্ট্রিবিউশন হচ্ছে 50%। ফার্টিলাইজারে ভালো বীজ হতে পারে, প্ল্যান্ট প্রোটেকশান, আদার প্র্যাকটিস যেগুলো আছে, আমরা যদি বলি কালচারাল প্র্যাকটিস বা অ্যাগ্রোনমিক্যাল প্র্যাকটিস, তার মধ্যে নিউট্রিয়েন্ট বা ফার্টিলাইজারের কন্ট্রিবিউশন হচ্ছে 50%। তা সেটা সয়েল হেলথকে কী করে রেস্টোর করা যায়, নানা রকম পদ্ধতি আছে। এখন কিছুটা কেমিক্যাল ফার্টিলাইজারকে, এত বড় দেশ, সবাইকে তো খাওয়াতে হবে, পুরো ধরুন জৈব সার দিয়ে আমরা মেটাতে পারবো না। কেমিক্যাল ফার্টিলাইজার রেখে অর্গানিক মিশিয়ে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট যাকে বলে, সেইভাবে আমাদের চলতে হবে। ভবিষ্যতের পলিসি কী হবে, এইসব নিয়ে বিরাট আলোচনা হচ্ছে। কারণ আগে যে আমরা 10-20 বছর আগে যা চিন্তাধারা ছিল, এখন কিন্তু অনেক কিছু পাল্টিয়েছি, সেইভাবে আমাদের চলতে হবে। সেই দিকে আমাদের এই যে দুদিনের যে ট্রেনিং প্রোগ্রাম, আমি বলবো খুব সাফল্যভাবে সমাপ্ত হচ্ছে এবং ভবিষ্যতে আবার ওরা আসবেন, আরও ভালো করে আমরা আরও ডিটেলসে আলোচনা করব, যাতে আমাদের
সায়েন্টিস্ট, ফ্যাকাল্টি মেম্বার্স সবাই উপকৃত হবেন। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার রিজিওনাল এক্সিকিউটিভ YVN মূর্তি বলেন, Fertilizer Association of India, the apex body for the entire fertilizer industry in the country, organizes fertilizer orientation course in different agriculture university campuses. So we are conducting on a regular basis. It is not a first one. We are conducting on a regular basis at different university campuses, and this is for the first time we have come here because we have started this project very recently. So we are covering one by one universities that are located in the eastern region, because I am basically regional head for the eastern regional part. So we have operations in West Bengal, Orissa, Jharkhand, Bihar and northeastern states. So we are coming one by one. We are covering agriculture universities, agriculture colleges. So this is for the first time we are coming for this particular campus. It is not a new course, and we have selected, of course, you asked a very valid question, why you have selected this campus. Because you know Gurudev Rabindranath Tagore's ambition with which he has started the Sri Niketan also. Sri Niketan is basically intended, or objective is to develop the rural areas and understand the rural problems and be as a partner for the farmers' problems and select some of the new ideas for their farm problems. So we want to highlight some of the issues affecting the soil health, productivity on a national level as well as in West Bengal. So we want to make the students understand what are the realities apart from their curriculum studies. So for which we are organizing this fertilizer orientation course. Any other thinking do you have that about this farmers orientation purpose? We have a number of programs, as I was mentioning about under agricultural promotional project. We have training programs not only for the students but for all the stakeholders and including the farmers. We have farmer training programs that will be organized mainly by the fertilizer companies. FAI being a coordinating body, it will be participating in some important training programs also. Apart from that, you know, we have fertilizer dealers in our network, those who are very near and dear to the farmers, because we have agricultural officers, we have agricultural extension services, we have scientists. There are so many stakeholders including Krishi Vigyan Kendras, non-governmental organizations, so many institutions are there, but all the stakeholders, maybe they have some limitations or other because their number is very limited. Whereas fertilizer dealers, you know, they are placed each and every nook and corner of the country, and they are very close guide. Most of the farmers, you know, they will go to the dealer, fertilizer dealer, and ask him what type of product I should use. This is the status of my crop. So it is, we felt in the Fertilizer Association of India that training the fertilizer dealers also on the technological innovations will also help the farmers, because when the farmer approaches the dealer, so naturally the dealer can give some suggestions, some ideas to him if he has the knowledge. So that is why training of the dealer is also very important. So these are some of the training programs for the farmers, dealers, students, and sometimes we also organize some training programs, specialized training programs, you know, for the scientific community. কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।